দোস্ত, আয়েশ স্যারকে যতটা গম্ভীর মনে হয় তেমন না। আমার সাথে তো ভালোভাবেই কথা বলল, শুধু ওই খবিশটা পাত্তাই দেয় না। ভাব দেখলে বাঁচি না। বন্যা যে রিদানকে খবিশ বলেছে বুঝতে পেরে খুশবু ওর দিকে চোখ রাঙিয়ে বলে, স্যার হয় তোর অসম্মান করে কথা বলবি না। সে তোকে কিসের ভাব দেখায়? তুই তো তার কয় হাত দূরে থেকেও কাঁপাকাঁপি করিস। আর শোন, তাকে নিয়ে তোর সব আজগুবি চিন্তাধারা বাদ দে। দোস্ত, এভাবে বলছিস কেন? আচ্ছা বাদ দে, চল ক্লাসে যাওয়া যাক, টাইম হয়ে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, আয়েশ স্যার তো সব স্টুডেন্টের সাথে আপনি বলে সম্বোধন করে, আর এখন আমার সাথে তুমি করে কথা বললো। ওনার তোকে হয়তো সবার থেকে স্পেশাল মনে হয়েছে। খুশবু দাঁত কিরমির করে কথাটা বলে। বন্যা সেদিকে খেয়াল না করেই নিজের মতো বলতে থাকে, সত্যি বলেছিস? কিন্তু আমি তো রিদান স্যারকে ভালোবাসি। আমার তো হৃদ বেবি আছেই, না হলে আমি ড্যাম শিওর আমিও তাকে নিয়ে স্পেশাল ফিল করতাম। দেখতে তো ক্রাশ কর মতোই। তুই ভাব, অন্য ডিপার্টমেন্টের সব পেট মোটা ভুঁড়িওয়ালা প্রফেসর, আর আমাদের দুইটা হ্যান্ডসাম মাল। আনমনে কথাগুলো বলতে বলতে সিঁড়ি দিয়ে উঠতেছিল। পাশে রিদানকে ওর দিকে রেগে তাকিয়ে থাকতে দেখে ভড়কে যায়। ভয়ে ভয়ে ঢোক গিলতে থাকে। খুশবু পেছন থেকে কোনো সারা শব্দ না পেয়ে পিছে ঘুরে তাকিয়ে বন্যাকে কাচুমাচু মুখে রিদানের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে ওর আর বুঝতে বাকি থাকে না ওর ভাই বন্যার আজগুবি সব কথাই শুনে ফেলেছে। রিদান রেগে আগুন হয়ে আছে। রাগের চোটে কোনো কথাই বলতে পারছে না। সেই সুযোগে বন্যা খুশবুর সামনে দিয়ে ভোর দৌড়। আকস্মিক ঘটনায় খুশবু রিদান দুজনেই হতভম্ব হয়ে যায়। রিদানের হতভম্ব মুখ দেখে খুশবু খিলখিল করে হেসে ওঠে। বোনের হাসির দিকে তাকিয়ে রিদানের সমস্ত রাগ নিমেষে উধাও হয়ে যায়। রিদানের সাথে নিজ সিঁড়ি থেকে আরেকটা মানুষও যে এই হাসি দিয়ে নিষ্পলক তাকিয়ে আছে, তাকারও দৃষ্টিগোচর হয় না। রিদান মুচকি হেসে বোনের মাথায় হাত বুলিয়ে ক্লাসের দিকে চলে যায়। ভাইকে যেতে দেখে খুশবু নিজে ওর আগ দিয়ে দৌড়ে ক্লাসে ঢুকে পড়ে। রিদানের এখন খুশবুদের ক্লাসই, এর জন্য খুশবু আগে আগে ঢুকে পড়ে। ভাইয়ের ক্লাসের জন্য খুশবু একটু ছাড় পায় না। দেখা যাবে 1 মিনিট দেরি হলে রিদান আর ক্লাসেই ঢুকতে দেবে না। টিচার হিসেবে রিদান খুবই রাগী আর স্ট্রিক্ট। রিদান ক্লাসে আসতেই সবাই চুপচাপ হয়ে যায়। সবাই উঠে দাঁড়ালে রিদান সিট ডাউন বলে সরাসরি বন্যাকে উদ্দেশ্য করে বলে, হে ইউ, স্ট্যান্ড আপ। রিদানকে নিজের দিকে হাত তাক করে কথাটা বলতে দেখে বন্যা ভয়ে কেঁপে ওঠে। মনে অজানা অনেক ভয় বাসা বাঁধে। এখন কি রিদান ওকে সবার সামনে ইনসাল্ট করবে? রিদান সেম কথা জোরের সাথে রিপিট করতেই বন্যা লাফিয়ে উঠে দাঁড়ায়। খুশবু মনে মনে দোয়া দুরুদ পড়ছে। ও জানে ওর ভাই ওর উপর যা চটে আছে না, না জানি ওকে কি শাস্তি দেয়। খুশবুর ভাবনার মধ্যে হলো তাই। গত ক্লাসে লেকচারের ওপর এখন সামনে এসে আপনি প্রেজেন্টেশন দিবেন। রিদানের কথা শুনে বন্যা চুপচাপ দাঁড়িয়ে আছে। খুশবু জানে বন্যা কিছুতেই পারবে না। ও তো রিদান স্যারের সামনে গেলে কাঁপাকাঁপি করে, আর সেখানে এত জনের সামনে ও কিছুতেই পারবে না। আর তার চেয়ে বড় কথা, বন্যা কি রিদানের ক্লাসে মনোযোগ দেয়, নাকি ওর তো সমস্ত মনোযোগ থাকে রিদানকে খুঁটে খুঁটে দেখতে। আমি কি বলছি শুনতে পাননি আপনি? এক কথা কয়বার বলতে হয়? কালকে ক্লাসে ছিলেন না আপনি? জি স্যার। বন্যা মিনমিন করে কথাটা বলতেই রিদান ওকে সিট থেকে বের হয়ে আসতে বলে। বন্যা রিদানের সামনে চুপচাপ মাথা নিচু করে দাঁড়ায়। বন্যা প্রেজেন্টেশন না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলে রিদান রেগে যায়। তার উপর আবার বন্যা গতকালকে সামান্য ক্লাস টপিকটাই বলতে পারছে না। গেট আউট ফ্রম মাই ক্লাসরুম। ক্লাসে মনোযোগ না দিলে ক্লাস করার আর কোনো প্রয়োজন দেখছি না। রিদানের বাজখাই গলায় ধমক শুনে বন্যা কেঁপে ওঠে। মিনমিন করে বলে, সরি স্যার, আর এমন হবে না। বন্যার অসহায় দৃষ্টি দেখে খুশবু বারবার ওর ভাইয়ের দিকে তাকাচ্ছে। যদি ওর উপর মায়া করে বন্যাকে আজকের মতো ছেড়ে দেয়।
বন্যাকে মাথা নিচু করে নিঃশব্দে কান্না করতে দেখে রিদান ওকে আরও কিছু শাস্তি শক্ত বাণী শুনিয়ে নিজ সিটে গিয়ে বসতে বলে। বন্যা চুপচাপ খুশবুর পাশে এসে বসে। রিদান আরও কয়েকজনকে সেমভাবে কোশ্চেন করে, তাদের থেকেও প্রেজেন্টেশন নেয়, যারা পারে না তাদেরও বকা দেয়। খুশবুকে প্রেজেন্টেশন দিতে বললে খুশবু সব জানার পরেও ইচ্ছা করে মুখ খোলে না, চুপচাপ ভাইয়ের বকা খেয়ে চলে আসে। রিদান সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। বোন যে ইচ্ছে করে এমন করলো ও ঠিক বুঝতে পারছে। রিদানের ক্লাস শেষে বন্যা আর ক্লাস করবে না, এর জন্য খুশবু ক্লাস করে না। বন্যার মন খারাপ, সেই তখন থেকে একটা কথাও বলেনি। রিদান খুব রাগী আর স্ট্রিক্ট টিচার হলেও কখনো পড়ার জন্য কাউকে ইনসাল্ট করে না। ওর তো আর স্কুলের স্টুডেন্ট না যে পড়ার জন্য ইনসাল্ট করবে। ভার্সিটির স্টুডেন্টদের পড়ার জন্য এভাবে ইনসাল্ট কেন করবে? নিজের মতো লেকচার দিয়ে চলে যাবে। বন্যা ঠিক বুঝতে পারছে আজকে ওর উপর রেগে এমনটা করলো, তাতে কি ওকে তো আর একা বকা দেয়নি, আরও বেশ কয়েকজনকে বকা খেয়েছে। তারপরও বন্যা নিজের মনকে বোঝাতে পারছে না। বিষণ্ণ মন চুপচাপ খুশবুর সাথে পা মিলিয়ে হাঁটছে। ভার্সিটির গেটের কাছে আসতেই খুশবু বলে, দোস্ত চল শপিংয়ে যাই, অনেকদিন শপিং করা হয় না। খুশবু জানে শপিংয়ের কথা শুনলে বন্যা কিছুতেই না করবে না, ঠিক হলো তাই। ওর নীরবতার সম্মতি ভেবে খুশবু রিক্সা ডেকে দুজন রিক্সায় উঠে পড়ে। সব সময় বক বক করে মাথা খাওয়া মেয়েটা চুপচাপ আছে, এর জন্য খুশবুরও খারাপ লাগছে। অথচ অন্য সময় ওর এই বক বক শুনে বিরক্ত হয়ে যায়। রাস্তার পাশে হাওয়াই মিঠাই দেখে খুশবু রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বলে, এই মামা রিক্সা থামান। রিক্সা থেমে গেলে খুশবু রিক্সা থেকে নেমে 3টা হাওয়াই মিঠাই এনে প্রথমে একটা রিক্সাওয়ালা মামাকে দিয়ে বাকি 2টা বন্যার হাতে ধরিয়ে দেয়। এই মেয়েটা শুধু হাতে পায়েই লম্বা হয়েছে, কিন্তু মনের দিক থেকে এখনো পুরো বাচ্চা। এদিকে রিক্সাওয়ালা মামা খুশি হয়ে খুশবুকে দোয়া করে বাট নিতে চায় না, খুশবু জোর করে দেয়। উনি খুশবুর ব্যবহারে খুশি হয়ে রিক্সা চালাতে চালাতে বলে, আপা আপনি অনেক ভালো, খুব সুখী হবেন। আপনার কি বিয়ে হয়েছে আপা? অন্য সময় হলে হয়তো খুশবু কিছু বলার আগেই বন্যা চেঁচিয়ে উঠত, কেন আপনি ঘটকালি করবেন? বলে আর এখন কিছুই বলছে না, কিন্তু খুশবুকে বলতে দেখে এতক্ষণ পর হতভম্ব হয়ে ওর দিকে তাকায়। খুশবু আনমনে কথাটা বলে চমকে ওঠে। রিক্সা শপিং মলের সামনে থেমে গেলে খুশবু নেমে ভাড়া মিটিয়ে বন্যাকে নিয়ে ভিতরে ঢোকে। খুশবু বন্যাকে নিয়ে প্রথমে চুড়ির দোকানে ঢোকে। খুশবু জানে এই মেয়েটা চুড়ি পরতে খুব পছন্দ করে, চুড়ি দেখলে লাফিয়ে ওঠে, সব সময় হাত ভর্তি চুড়ি পরতে পছন্দ করে। এই যেমন আজও একটা নীল সাদা সংমিশ্রণের জামার সাথে হাত ভর্তি নীল চুড়ি পরে আছে। খুশবু বরাবরই বন্যার সাথে স্বাভাবিকগত উল্টো। খুশবুর এসব ঝাঁকানাকা চুড়ি পরা সাজুগুজু করা একদম পছন্দ না, আর ভার্সিটির জন্য তো ওর কাছে এগুলো বড়ই বেমানান। খুশবু সবসময় হাতে মার্জিত ঘড়ি পরে, সিম্পল ভাবেই আসে, কিন্তু ঘড়িটার ডান হাতে থাকে পরে। কেউ কেউ মনে করবে ইউনিক স্টাইল, বাট ওর কাছে জাস্ট ভালো লাগে। বন্যা প্রচুর কথা বলতে পছন্দ করে আর খুশবু চুপচাপ থাকতে পছন্দ করে। তারপরও দুজন দুজনকে খুব ভালো বোঝে। খুশবু মেরুন কালারের উপর স্টোনের চুড়ি দেখতে দেখতে বন্যাকে উদ্দেশ্য করে বলে, দোস্ত চুড়িগুলো দেখ, তোর গুলুমুলু ফর্সা হাতে ভীষণ মানাবে। বন্যার চোখ মুখ চকচক করে ওঠে। খুশবু যা ভেবেছিল তাই হলো। বন্যা চুড়িগুলো দেখার সাথে সাথেই এক প্রকার লাফিয়ে ঝটকা মেরে খুশবুর হাত থেকে চুড়িগুলো পড়তে পড়তে বলে, বোন দেখ, চুড়িগুলো সত্যি আমার হাতে কি সুন্দর বানিয়েছে। এই চুড়ির শব্দে যদি আমি ওই শালা হৃদয়নার রোজ সকালের ঘুম না ভাঙিয়েছি, আমার নামও আমি বন্যা পাল্টে রাখবো। আমাকে পুরো ক্লাসরুমের সামনে ধমকানোর শোধ আমি তুলেই ছাড়বো।
খুশবু বিস্ময়ে হতবাক হয়ে বন্যার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দোকানেই দুজনের সেলসম্যানকে বন্যার দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে খুশবু বন্যার হাত টেনে ধরে একটু সরে দাঁড়িয়ে রাগ মিশ্রিত স্বরে বলে, বন্যা, তোকে আগেও বলেছি সে তোর স্যার, সো রেসপেক্ট দিয়ে কথা বলবি। আর এইসব অবাস্তবিক কল্পনা মাথা থেকে ঝেড়ে ফেলে ক্লাসে একটু মনোযোগ দে, তাইলে আর স্যারের ধমকানি শুনতে হবে না। তুই চুপ কর তো, তোর থেকে কোনো হেল্প পাওয়া তো যাবে না, আবার আসছে আমার দলনেত্রী হয়ে ভাষণ দিতে। শোন খুশবু, মনের ওপর কখনো জোর দেওয়া যায় না। নিজে যখন কাউকে মন থেকে ভালোবাসবি, তাকে গভীরভাবে উপলব্ধি করবি। বন্যা এতটুকু বলে খুশবুর করুণ মুখের দিকে নজর যেতেই থেমে যায়। বন্যা খুশবুকে না ঘেটে ওর হাত ধরে টেনে ভিতরে এসে পুনরায় আবার চুড়ি দেখতে দেখতে খুশবুকে এটা ওটা জিজ্ঞেস করে। খুশবুর পছন্দ মতো 3 ডজন চুড়ি কিনে নেয়। টাকাটা বন্যা দিতে লাগলেও খুশবু দিতে দেয় না, নিজেই পে করে দেয়। খুশবুরা দোতলার করিডোরে ছেলেদের শপের পাশ দিয়ে হাঁটতে থাকে। ওইদিকে ক্রস করে যেতে নিলে বন্যা খুশবুর হাত টেনে ধরে একটা পাঞ্জাবির শোরুমের গ্লাস ভেদ করে ভিতরে ইশারা করে বলে, দোস্ত, ওই মেরুন রঙের কারুকার্যের পাঞ্জাবিটা দেখ, এটা পরলে না রিদান স্যারকে সেই মানাবে। আমি তো জাস্ট ইমাজিন করছি উনি এই পাঞ্জাবি পরে আমার সামনে দাঁড়িয়ে আছে, আর আমি অপলক দৃষ্টিতে তার সেই গুরুগম্ভীর মুখশ্রী মুগ্ধ নয়নে অনুধাবন করছি। খুশবু দাঁত মুখ খিচে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই উন্মাদ পাগলটার সাথে কথা বাড়িয়ে নিজেও পাগলের খাতায় নাম না লিখিয়ে কিছুক্ষণ ভেবে বন্যার ডান হাতের কবজি ধরে ওকে টেনে নিয়ে যাওয়ার সময় ঠাস করে কারো সাথে বাড়ি খেয়ে সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে নিচে বসে আছে। ওর হাত থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাওয়া শপিং ব্যাগগুলো ওঠানোর জন্য নিচু হয়ে, আর তার পাশ থেকে একটা ছেলে চট জলদি মেয়েটির পাশে বসে শপিং ব্যাগগুলো নিজে গুছিয়ে উঠে দাঁড়িয়ে মেয়েটার দিকে হাত বাড়িয়ে দেয়। মেয়েলি কণ্ঠে সরি বলে ছেলেটি মুচকি হেসে ইটস ওকে বলে খুশবুর খুশি মনে মনে চলে যাওয়ার জন্য পা বাড়াতে গিয়ে ছেলেটার হাত ধরে উঠে দাঁড়ালো। মেয়েটা দিকে তাকিয়ে থমকে যায়। মেয়েটাও খুশবুকে দেখে একই অবস্থা। ছেলেটার ফোন আসলে ফোন কানে ধরে একটু সাইডে গেলে হুট করেই খুশবুর সামনে দাঁড়ানো পার্পল ড্রেস পরিহিত অতি সুন্দরী মেয়েটা খুশবুকে জড়িয়ে ধরে। খুশবু 2 হাতে মেয়েটাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ এভাবে থেকে দুজনের নীরবতার মাঝে কাটিয়ে দেয়। পরক্ষণেই মেয়েটি খুশবুকে ছেড়ে ওর গালে হাত রেখে বলে, সব সময় ভালো থেকো, সবাইকে দেখে রেখো। চোখের পানিটা আড়াল করে পরক্ষণেই ঠোঁটে হাসি টেনে বলে, আমাকে জিজ্ঞাসা করবে না কেমন আছি? এই দেখো আমি অনেক ভালো আছি। বিয়ে শপিংয়ে আসছিলাম, সামনেই আমার বিয়ে। ওই যে ওইটা আমার ফিয়ন্সে শাহরিয়ার শাফি। হাত ইশারায় কিছুটা দূরে দাঁড়ানো এক হাতে বেশ কয়েকটি শপিং ব্যাগ আর অন্য হাতে ফোন কানে ধরে ফোনে ব্যস্ত থাকা সুদর্শন ছেলেটিকে দেখিয়ে কথাটা বলে। খুশবু কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে সুখী হও, মন থেকে অনেক অনেক দোয়া রইল তোমার জন্য বলে ওখান থেকে চলে যায়। বন্যা খুশবুর পিছে পিছে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে, কে রে এই রূপসী কন্যা? তোকে দেখে আবার এতটা ইমোশনাল হয়েই বা গেল কেন? তোকেও তো দেখে কেমন যেন অন্যমনস্ক লাগছে। এখন আর কেউ হয় না। খুশবু বিড়বিড় করে কথাটা বললেই বন্যা আবার ফের একই প্রশ্ন করলে খুশবু বিরক্ত হয়ে বলে, আমার এক সময়ের পরিচিত একজন খুবই কাছের ছিল, অনেক দিন পরে দেখা, তাই একটু ইমোশনাল হয়ে গেছে। তাহলে তুই এইভাবে ছুটে পালিয়ে এলি কেন? তুই দয়া করে মুখটাকে একটু চুপ রাখ। খুশবু রেগে কথাটা বলে বন্যাকে ফেলেই সামনে এগিয়ে যায়। আইত ক্লাসে এসে চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে পুরো ক্লাসে খুশবুকে কোথাও দেখতে পায় না। খুশবু ক্লাসে নেই কেন? ওকে তো আইত প্রথমে বিষণ্ণ মনে দেখলেও সিঁড়ির কাছে রিদানের সামনে বাচ্চাদের মতো খিলখিল করে হাসতে দেখেছিল। তাহলে ওর ক্লাসে না করেই চলে গেল কেন? শরীর খারাপ না তো? এসব ভেবে আইত নিজের ক্লাসটা শেষ করে ক্লাসরুম থেকে বের হয়ে আসে। এখন দোটানায় ভুগছে। খুশবুর একটা খোঁজ নিতে। জি আন্টি, ভালো আছি। আপনি কেমন আছেন?
একটা মাত্র ছেলের বউ, এভাবে আন্টি বললে কি ভালো লাগে নাকি মা? বৌমা খোঁজ খবর না নিলে ভালো থাকা যায়? আইদের মায়ের কথা শুনে খুশবু অস্বস্তিতে পড়ে যায়। সত্যিই তো, উনি সম্পর্কে ওর শাশুড়ি, আর তাকে আন্টি বলা কেমন দেখায় না? তার উপর উনি খুশবুকে প্রায় ফোন দিয়ে খোঁজ খবর নেয়, আর খুশবু সে তো নিজ থেকে খোঁজ নেওয়ার তো দূর, শুধু ফ্যামিলিটি মেনটেন ছাড়া কোনো কথাই বলে না। খুশবু চুপচাপ ফোন কানে ধরে আছে। খুশবু দুপুরে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মাত্রই রুমে এসে আইদের মায়ের ফোন দেখে ইচ্ছা না থাকলেও ফোনটা রিসিভ করে। এখন ওনার কথা শুনে চুপচাপ আছে, এর জন্য ফোনের ওপাশ থেকে আইদের মা মিসেস মেহেরিন পারভিন বলেন, কেন মা, এই মাটাকে পছন্দ হয়নি যে মা বলে ডাকতে অস্বস্তি হয়? খুশবুর থেকে কোনো উত্তর না পেয়ে উনি একটু হেসেই বলেন, ধুর বোকামে, এখনই এত ভাবতে হবে না। আমরাও প্রথম প্রথম আইদের দাদিকে ডাকতে অস্বস্তি হতো, পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছিল। আচ্ছা শোনো, এখন না ডাকলেও চলবে, কিন্তু আমার বৌমাকে বাসায় নিয়ে আসার পর ঠিক ডাকতে হবে, বলে দিলাম। খুশবুর সাথে টুকটাক কথা বলে মিসেস মেহেরিন পারভিন ফোন রেখে দেন। খুশবুর মা রোমেসা বেগম এতক্ষণ খুশবুর রুমের দরজার কাছে ছিলেন। খুশবুর ফোন রাখতে উনি রুমে এসে খুশবুকে বলেন, তোর শাশুড়ি অসুস্থ, নিজে থেকে তো একবারও খোঁজ নিস নাই, আবার উনি ফোন দিল, ভালোভাবে দু একটা কথাও তো জিজ্ঞেস করিস না। যেভাবে বিয়ে দিয়েছো আমায় থেকে এর চেয়ে বেশি আশা করো না। মেয়ের কথা শুনে খুশবুর মা বেশ রেগে বলেন, এমন ব্যবহার করলে শ্বশুরবাড়ির ভাত তোর কপালে জুটবে না। মায়ের কথা শুনে খুশবু তাচ্ছিল্য হেসে বলে, তোমার মায়ের সাথে তো এমনই হওয়া উচিত। মুখ সামলে কথা বল খুশবু, ভাগ্য গুণে এতবারের বউ হতে পেরেছিস, তার একটু হলেও মর্ম বুঝতে শিখ। মায়ের কথা শুনে খুশবু কিছু বলতে নিলে হাতের ফোনটা শব্দ করে বেজে ওঠে। খুশবু আননোন নাম্বার দেখে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকতে ফোনটা কেটে যায়। আবারও রিং আসলে খুশবু ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে একটা গম্ভীর পুরুষালী স্বরে সালাম ভেসে আসে। খুশবু সালামের প্রতি উত্তর করে চুপচাপ থাকে, কারণ ফোনের ওপাশের ব্যক্তিটা কে হতে পারে খুশবু কিছুটা হলেও আইডিয়া করতে পেরেছে। ভার্সিটি থেকে বাসায় কখন গেছো? খুশবু ওর মায়ের দিকে তাকিয়ে ফোন কানে ধরে ব্যালকনিতে চলে যায়। খুশবুর মা রোমেসা বেগম খুশবুর কাছাকাছি দাঁড়িয়ে ছিল, এর জন্য কথাটা শুনতে পেয়ে মুচকি হেসে ওখান থেকে চলে যায়। এদিকে খুশবু থেকে যথাযথ উত্তর না পেয়ে ফোনের ওপাশের ব্যক্তিটির রাগ হলেও বুঝতে না দিয়ে ফের একই প্রশ্ন করলে খুশবু বলে, ঘন্টাখানেক আগে। ক্লাসে দেখলাম না, শরীর খারাপ? আইদ একটু ইতস্তত করেই প্রশ্নটা করে। খুশবুর হঠাৎ এতদিন পর আইদের এমন খোঁজ খবর নেওয়াতে চরম বিরক্ত করে তার সাথে সেই প্রথম দিনের কিছু ঘৃণিত স্মৃতি চোখের সামনে ভেসে উঠলে খুশবুর নিজের শরীরের দিকে এক নজর তাকে অনাকাঙ্ক্ষিত স্পর্শের কথা মনে হতে গা ঘিনঘিন করে ওঠে। আইদের প্রশ্নের উত্তর না করে খুশবুর খট করে ফোনটা কেটে দেয়। আইদ ব্যাপারটা বেশ ইনসাল্ট ফিল করে। আমার শাশুড়ি খুশবুকে দেখতে চাচ্ছে, তুই খুশবুকে নিয়ে আমাদের বাসায় থেকে যা, বেরিয়ে যা, এই উসিলায় তো তোরও একটু বউ নিয়ে ঘোরাঘুরি হয়ে যাবে। আমার কি বউ নিয়ে ঘোরার জন্য তর্স হয়েছে না যে এখনই বউ নিয়ে ঘুরতে হবে? হুটহাট একটা মেয়ের সম্পর্কে কোনো খোঁজ খবর না নিয়েই তোর বাবা মা জোরপূর্বক ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল। এখন আবার তুই কানের কাছে বউ বউ করে ঘ্যান ঘ্যান করে যাচ্ছিস। তোর বাসায় নিয়ে যাবার দিন কি পড়ে যাচ্ছে? তোর শাশুড়ি যখন এতই দেখতে চাচ্ছে তাকে গিয়ে দেখে আসতে বল, নাই নিজেকে নিয়ে যাস। আমাকে বলছিস কেন? তোর মাথা ঠিক আছে ভাই? সামান্য একটু কথা তুই এইভাবে রিয়্যাক্ট করছিস কেন? এখানে এত রিয়্যাক্ট করার কি হলো? আমার শাশুড়ি অসুস্থ, উনি কোথাও যেতে পারেন না। অসুস্থ একটা মানুষ তোর বউকে দেখতে চেয়েছে, তাই তো ওকে বলছি, তার জন্য তুই এভাবে রিয়্যাক্ট করছিস? আচ্ছা তুই বল, তুই নিজেই কি কখনো বোনের বাসায় আসছিস? আগে নাই দেশে ছিলি না, কিন্তু দেশে আসার পরও কি একবারের জন্য বোনের শ্বশুরবাড়ি আসার প্রয়োজন মনে করেছিস?
আয়াত কিছু না বলে ফোনটা কেটে দেয়। বোনের উপর মেজাজ দেখা এখন নিজেরই খারাপ লাগছে। খুশবু ওইভাবে ফোন কেটে দেওয়ার পর এমনিতেই মেজাজ খারাপ ছিল, যার রাগ বোনের উপর ছেড়ে দেয়। এদিকে ভাইয়ের এমন বিহেভ আদিবা কেঁদে ফেলে। পরক্ষণে আবার আইদের নাম্বার থেকে ফোন আসলে আদিবা রিসিভ না করে ফোনটা কেটে দেয়। বোনের রাগ দেখে আইত মুচকি হেসে একটা টেক্সট করে। মেসেজের টোন শুনে আদিবা মেসেজটা অন করে। এই আপু, কাঁদলে কিন্তু তোকে একদম পেতনির মতো লাগে। নিত দেখলে কিন্তু ভয় চিৎকার দিয়ে পুরো বাড়ি মাথায় তুলবে। আদিবা ভাইয়ের মেসেজ পড়ে ফিক করে হেসে ফেলে। আইত ফোন পকেটে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। ফ্রেশ হয়ে বাইরের পোশাকটা চেঞ্জ করে একটা প্যান্ট আর টি শার্ট পরে নিচে যায় লাঞ্চ করার জন্য। ভার্সিটি থেকে এসে বিকেল হয়ে গেছে, এখনও লাঞ্চ করা হয়নি। মেহরিন পারভিন নিজেও ছেলের জন্য না খেয়ে বসে আছে। ছেলেকে সিঁড়ি বেয়ে নামতে দেখে উঠে গিয়ে খাবারটা বেড়ে দেয়। আইত চেয়ার টেনে বসতে বসতে মাকে উদ্দেশ্য করে বলে,